নমস্কার, আপনারা দেখছেন বিটু বাংলা চ্যানেল। বাংলার কথা, বাঙালির বার্তা, প্রগতির পথে সংস্কৃতির সাথে। আজকে আমাদের স্টুডিওতে বিশেষ অতিথি হিসেবে পেয়েছি কবি সুজিত সাধুকাকে। নমস্কার দাদা, আপনাকে নমস্কার। নমস্কার। আচ্ছা, আমরা কবি সুজিত সাধুকার কাছ থেকে জানতে চাই উনি কোন পেশার সাথে যুক্ত এবং কিভাবে পেশা এবং সংসার সামলে কবিতা যাপন করেন। আমি একটি বেসরকারি কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট হিসেবে রয়েছি আজ দীর্ঘ 20 বছর ধরে। তো সেখান থেকেই তার মধ্যে থেকে আমাকে সময় বার করে নিয়ে কবিতা যাপন করতে হয়। আর কবিতা আমি প্রচণ্ড ভালোবাসি লেখালেখি করতে। 1993 সাল থেকে আমি লেখালেখি করছি। আপনি কতগুলো সাহিত্য পত্রিকার সাথে যুক্ত আছেন এবং কত পুরস্কার আপনি পেয়েছেন আজ পর্যন্ত? এই মুহূর্তে আমি প্রায় 45টার উপর সাহিত্য পত্রিকার সাথে যুক্ত আছি এবং পুরস্কার বলতে গেলে আমার পুরস্কারের সংখ্যা অগুন্তি। তো সেই পুরস্কার আমি প্রথম পুরস্কার আমি যেটা পাই সেটা হচ্ছে রূপসী বাংলা সাহিত্য পুরস্কার 2011 সালে। তারপর থেকে বিভিন্ন সাহিত্য পত্রিকা থেকে আমাকে বিভিন্ন রকম পুরস্কার দেওয়া হয়েছে। আজকেও একটা পুরস্কার আমি পেলাম, কবি কালিদাস মহাসম্মান পুরস্কার। আমরা ওই পুরস্কারটা দেখে নেব। ঠিক আছে, ওটা সার্টিফিকেটটা আছে, আমি পরে বার করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে। আর এই মুহূর্তে আমি বহু সাহিত্য পত্রিকাতে লেখালেখি করছি এবং প্রত্যেকটাতেই আমার লেখা বেরোচ্ছে এবং সমাদৃত হচ্ছে, সবার কাছে সবার ভালোবাসা পাচ্ছি। আর বিশেষ করে এই বিটু বাংলা চ্যানেল আমাকে ডেকেছে, এর জন্য আমি আপ্লুত। ধন্যবাদ দাদা। নমস্কার সুজিত বাবু। নমস্কার। এতক্ষণ আপনার সুন্দরভাবে আপনার ইন্ট্রোডাকশনটা প্রজ্ঞা পারিজাতের কাছ থেকে শুনছিলাম। আপনি কবি হিসাবে বেশ ভালোই স্বীকৃতি লাভ করেছেন, কিন্তু কবিতার ইন্সপিরেশনটা আপনি কোত্থেকে পেলেন? কবিতার ইন্সপিরেশন বলতে গেলে আমি 1993 সালে আমি কলকাতা পোর্ট ট্রাস্টে অ্যাপ্রেন্টিসশিপে ঢুকি এবং তখন না একটা দিয়াল ম্যাগাজিন তৈরি হতো এবং আমাদের ওখানেও একটা দিয়াল ম্যাগাজিন হতো, ওয়াল ম্যাগাজিন যেটা, এবং সেখানে আমি প্রথম কবিতা দিই এবং সেটাতে আমি প্রথম পুরস্কার পাই এবং প্রথম পুরস্কার স্বরূপ আমার কাছে প্রথম পুরস্কার আসে হঠাৎ নীরার জন্য সুনীল গঙ্গোপাধ্যায়। এবং ওটা পড়ার পর থেকে আমি নীরার সাথে আত্মমগ্ন হয়ে যাই। প্রথম টেস্টে 6 মেরে দিয়েছিলেন। হ্যাঁ, মানে তখন থেকে আপনি নীরাকে নিয়ে ভাবতে শুরু করলেন। সেই থেকে আমি সুনীল গাঙ্গুলির ফ্যান হয়ে যাই এবং পরবর্তীকালে আস্তে আস্তে আমি নিজে কবিতা লিখে আস্তে আস্তে আরও ডেভেলপ করি নিজেকে। এবং 2011 সালে আমার প্রথম বই প্রকাশিত হয়, যেটা রিয়া ইন্ডিয়ার তরফ থেকে প্রেমের সুখ অসুখ, একটা 64টা কবিতা নিয়ে একটা 50 পাতার বই আমার প্রকাশিত হয়েছিল। কত সালে? এটা 2011 সালে। আচ্ছা, 2011 সালে হয়েছিল। সেখানে এখানে নীরাকে নিয়ে কবিতা নেই, কিন্তু প্রথম কবিতা আমার ছিল যেটা রবীন্দ্রনাথকে, আমার কবিগুরু রবীন্দ্রনাথকে উৎসর্গ করে প্রথম কবিতা হয়েছিল। আপনার পারিবারিক ব্যাকগ্রাউন্ড যেটা আমরা বলি, তাহলে আপনাকে এই সংস্কৃতি চর্চা, সাহিত্য চর্চা নিশ্চয়ই ছিল। হ্যাঁ, পারিবারিক বলতে গেলে আমার বাবা মোটামুটি সাহিত্যের সাথে অনেকটাই যুক্ত ছিল, সেইভাবে আপনি লেখালেখির সঙ্গে জড়িয়ে গেলেন। সেই থেকে ওয়াল ম্যাগাজিনে প্রথম লেখা প্রকাশ হওয়ার পর আপনি নিজেকে ভাবেন আমিও কবিতা লিখতে পারি? না, এটা আমি ওইভাবে ভাবিনি, আমার নিজে থেকে চলে আসে। আমি যখন কিছু লিখতে বসি তখন আমি একটা লেখা 2 মিনিট 3 মিনিট উইদিন 5 মিনিটসে আমি ওটাকে কমপ্লিট করে দিই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে এড়িয়ে হঠাৎ সুনীল গঙ্গোপাধ্যায়ের এই আধুনিক কবিতা কবি আপনাকে কিভাবে? কবিগুরুকে কখনোই এড়ানো যায় না, এটা কবিগুরু ওরকে কখনোই এড়ায়নি, উনি সবসময় সাথে আছেন। কিন্তু এখন সময় পাল্টেছে, আধুনিক কবিতার দিকে একটু মানুষ ঝুঁকেছে। সেদিক থেকে আধুনিক কবিতা থেকে সুনীল গাঙ্গুলি, জয় গোস্বামী বা শঙ্খ ঘোষ, এদেরকে আমরা অনেকটাই পড়েছি। তো বিশ্বকবির জায়গায়। আপনি ছন্দের দলে না ছন্দহীনতার দলে? আমি দুটোরই দলে। ছন্দ নিয়ে আপনার কবিতা নিশ্চয়ই কিছু আছে? অবশ্যই আছে। অমিত্রাক্ষর ছন্দেও নিশ্চয়ই আপনি কবিতা লেখেন। হ্যাঁ। আপনার সব থেকে প্রিয় কবি সুনীল গঙ্গোপাধ্যায়। হ্যাঁ। যদি আপনার স্বরচিত কবিতার মধ্যে যদি বলি একটা শুনতে চাই, নিশ্চয়ই আপনি একটা শোনাতে পারবেন? অবশ্যই, অনেকটা শুনি আমরা আপনার একটা কবিতা। আমি আমার এই বইটা থেকে একটা কবিতা শোনাচ্ছি। এটা একটু মানে
রাঢ় বাংলার দিকের ভাষায় লেখা কাজের মেয়ের আত্মকথা। রাঢ় বাংলার ভাষা আপনাকে থরলি আসে? হ্যাঁ, মোটামুটি আসে। শুনেনি সেই কাজের মেয়ের আত্মকথা আমার স্বরচিত কবিতা। মাথায় ভূত চেপেছে গো, আমি নাইতে যাব বাবুদের শানের ঘাটে, চোখাচুকির শাসন না মেনে সাধের বাবু আমায় দেবে উষ্ণ ছোঁয়া। পঞ্চদশী কাজের মেয়ে হলেও তুষের আগুন ছড়ায় বুকে, লুকিয়ে থাকা কান্না ভাবায় অহরাত্র, আমি এক সাধারণ কাজের মেয়ে। বাবু গো, মাথায় ভূত চেপেছে, রথের মেলায় যাব, টিপ কিনবো আর হাতে কোনোই পর্যন্ত কাঁচের চুড়ি, আর তোর লাগি কিনবো কি জানি কি কিনবো ভেবেই পাইনে, তার চেয়ে তোরে দিব এক বুক ভালোবাসা, তুই লিবিস নে বাবু। তাহলে থাক, তোর ফাই ফরমাইশ খাইটবো, ঝাঁট দিব, রান্না কইরব, তোর পরাণের আশেপাশে থাকবো, এতেই হবে। বাবু গো, কে যেন বলেছিল ভালোবাসা ভালো নয়, বাবু গো আমি নিতান্তই সাধারণ এক কাজের মেয়ে। বাহ, আপনি রাঢ় বাংলার সঙ্গে যাপন করেছেন, নিশ্চয়ই যাওয়া আসা আছে। এই রাঢ় বাংলার সংস্কৃতি, তাদের সঙ্গে তাদের কৃষ্টি এবং তাদের বৈশিষ্ট্যকে আপনি অ্যাডাপ্ট করেছেন। অরুণ চক্রবর্তী আমাদেরকে অনেকটা সাহিত্যের জন্য অবদান রেখে গেছেন, সদ্যতাকে আমরা হারিয়েছি, খুবই বেদনাদায়ক। তিনি আমাদের এই প্রজন্মের কবিদের একটা আইডল ছিলেন। তো তার শ্রদ্ধার জন্য বা তাদের সেই ওই এলাকার কবিদের জন্য আপনার কিছু বার্তা? ওই এলাকার অনেকেই এখন ভালো লিখছে, আমি তাদেরকে বলবো তারা আরও লিখুন, তাদের সাহিত্য সংস্কৃতি আমাদের বাংলা ভাষাকে আরও সমৃদ্ধ করুক। এমনকি সিরিয়াল সিনেমাতে সে ভাষাও খুব ভালোভাবে গ্রহণ করছে, মানুষ গ্রহণ করছে, অবশ্যই গ্রহণ আমরা করছে। বাংলা সিনেমাতে বা সিরিয়ালও দেখেছি, সুন্দর একটা ক্যারেক্টার সকলকে বেশ টেনে নিয়েছিল। বাংলা সাহিত্য এবং সংস্কৃতির জগতে তাদের রাঢ় বাংলার অবদান উপেক্ষা করা যায় না, এবং তারা আরও এগিয়ে আসুক, আমার প্রচার আলোতে আসুক, এটা নিশ্চয়ই। এ পর্যন্ত আপনি প্রায় 45খানা উপহার পেয়েছেন, মানে কবিতার সম্মান পেয়েছেন। এই সম্মান কিন্তু আগামী প্রজন্ম দায়বদ্ধতা স্বরূপ আপনার কাছ থেকে আরও কিছু চাইবে, সেজন্য আপনি কতখানি প্রস্তুত? অবশ্যই প্রস্তুত আছি। আমি এখনও পর্যন্ত লিখছি, আমি প্রায় প্রতিদিনই লিখি, অনেকটাই রাত জেগে লিখি, এবং এটা আমার নিজের ভিতর থেকে আসে, যার ফলে আমি এটা যতদিন বাঁচব। শুধু কি কবি হওয়ার জন্য কবিতা, না আপনি সত্যি লেখকও হতে চান? না, শুধু কবি হওয়ার জন্য কবিতা না, আমি লেখক বলতে আমি ছোট গল্প লিখি, উপন্যাস লেখার সময় ঠিক পাই না, কেন চাকরি সংসার জীবনযাপন করে যেটুকু সময় পাই যতটা পারি করি। ছোট গল্প আছে মোটামুটি গোটা 10। আপনার কবিতার মূল যে চরিত্র ভাবনা, সেটা কি প্রান্তিক মানুষের জন্য, না অ্যারিস্টোক্রেট, না শহরের সম্ভ্রান্ত বা পথ শিশু বা পথ নারীদের জন্য? তাদের যন্ত্রণা আপনাকে বেশি ভাবায়? প্রান্তিক যন্ত্রণা তো ভাবাই, প্রান্তিক মানুষদের যন্ত্রণা, তার সাথে বর্তমান সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং তার সাথে যে সামাজিক যন্ত্রণা, অবক্ষয়, এগুলোকে সত্যিই ভাবায়। এগুলো আপনার কবিতায় আসছে? অবশ্যই আসছে। আগামী পুজো আসছে, পুজোর সংখ্যা কবিদের জন্য একটা সুন্দর একটা সময়, ঠিক তার পরে পরে বইমেলা আসে, তার জন্য আপনার প্রস্তুতি? হ্যাঁ, অবশ্যই। পুজো সংখ্যাতে অনেকগুলো পুজো সংখ্যাতে লেখা বেরোচ্ছে, ছোট গল্প বেরোচ্ছে, কবিতা বেরোচ্ছে, আশা করি সকল পাঠকের কাছে সমাদৃত হবে, এটুকুনি আশা রাখছি। আপনার কবিতা পড়ে এই প্রজন্মের পাঠকরা কিভাবে আপনাকে স্মরণ করবে বা আপনাকে আইডল করবে, সেটা আপনি কিভাবে নিজেকে তৈরি রাখছেন? এটা আমি কি করে বলবো, এটা পাঠকরাই বলতে পারবে। আমি নিজেকে ফিডব্যাক, এতগুলো পুরস্কার এবং ফিডব্যাক তো আমি প্রতিদিনই পাই। মানে আমার বিভিন্ন বন্ধু বান্ধব, বিভিন্ন যারা আমার সাহিত্য জগতের যারা আমাদের শুভানুধ্যায়ী আছে, তারা প্রত্যেকেই আমাকে প্রতিদিনই ফিডব্যাক দেয়, তো তাদের সাথে আমি আছি। এবং সবসময় সেই গ্রুপের নবীন প্রজন্মের কতজনকে আপনি মানে পান, বা তারা আপনার কাছে কিভাবে তারা সাহিত্যে ঢুকবে,
তারা নবীন প্রজন্মের অনেকেই দেখো এরকম ভাবে বলে আমাকে যে দাদা এই আমি এটা লিখলাম একটুখানি দেখে দাও, এটা একটু চেক করে দাও, বা এটা কি ঠিক হলো, এই জায়গাটা এইরকম করলে কীরকম হতো। তাই সেগুলো যতটা আমি পারি করে দিই, ঠিক আছে, যতটুকু আমার জ্ঞান, হয়তো আমি ভুলও হতে পারি জানি না সেটা, কিন্তু আমি যতটুকু আমার জ্ঞানে আছে আমি পাশে থাকি। আপনি কি মনে করেন আপনার মতো প্রান্তিক বা এই সমস্ত কবিদের এরকম একটা চ্যানেলের মাধ্যমে তাদেরকে ফোকাস করার ভীষণ প্রয়োজন আছে? ভীষণ প্রয়োজন আছে, কেননা অনেক প্রান্তিক জায়গা থেকে অনেক অনামী কবি লেখক রয়েছেন যারা ভালো লিখছেন, কিন্তু কোনো কারণে তারা প্রচার পাচ্ছেন না, বা তারা সেই জায়গা থেকে পিছিয়ে আছেন। এরকম গেলে আমি সুন্দরবনের দিকে আপনি চলে যান, বা রাঢ় বাংলার দিকে, পুরুলিয়া বাঁকুড়ার দিকে চলে যান, বহু কবি লেখক সাহিত্যিক আছেন যারা এখনো প্রচার পাননি কিন্তু যথেষ্ট ভালো লিখছে। তাদের বিটু বাংলার সন্ধান আপনি কি করে পেলেন? আমাদের চ্যানেলের স্টুডিও বিটু বাংলার সন্ধান আমি আমার বন্ধু প্রজ্ঞা পারিজাতের মাধ্যমে পেয়েছি। তো উনি আমাকে বলেছিলেন যে বিটু বাংলাতে এরকম মানে অনুষ্ঠান হয়, আমি দেখেওছি, তো আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, মানে আমাদের চ্যানেলটাকে আপনি ফলো করেছেন। হ্যাঁ, বেশ, আপনার মাধ্যমেও যারা এখনো সাড়া পায়নি তাদের কাছে যদি বার্তা পৌঁছয়, আপনার এই কবি হওয়ার যে ইতিকথা আমরা শুনতে পেলাম, যদি সেটা তাদেরকে কোনো রকমভাবে ইন্সপিরেশন যোগায়, সেটাও আমাদের কাছে গর্বের এবং তাদের কাছে কিছু বাড়তি পাওনার। অবশ্যই তাদের জন্য কিছু বার্তা যারা আপনারা দেখছেন আমাদের বিটু বাংলা স্টুডিও চ্যানেলে। হ্যাঁ, বিটু বাংলাকে আপনারা ফলো করুন এবং এটাকে আপনারা আসুন, এখানে দেখুন, এখানে খুব সুন্দরভাবে সাহিত্য, সংস্কৃতি, গান বাজনা সমস্ত কিছু নিয়েই এখানে ঘরোয়া আলোচনা হয়, এবং আপনারা আপনাদের নিজস্ব কবিতা, গান বা লেখাকে প্রচার করতে পারবেন। এটা আমি বলতে পারি। দাদা, নীরা নিয়ে, হ্যাঁ, নীরার যেটা আপনি গবেষণা করছেন, হঠাৎ নীরার প্রেমে আপনিও পড়লেন কেন, সেটা নিয়ে একটু আমাকে আমাদের দর্শকদের জানান। এটা জানো তো 2016-17 সালের পর থেকে, তার আগে পর্যন্ত আমি নীরাকে নিয়ে এতটা কবিতা লিখিনি, বা এই জাতীয় নীরা পড়েছি অনেকবার, বহুবার পড়েছি সুনীল গাঙ্গুলিকে। তারপরে আমার মনে হলো যে সুনীল গাঙ্গুলি 2012 সালে চলে যাওয়ার পর থেকে কোথাও একটা নীরার একটা খামতি রয়ে গেছে, অভাব রয়ে গেছে। উনি হয়তো ওনার কাজটা সম্পূর্ণ করে যেতে পারেননি। সেই অভাব নীরাকে আপনি খুঁজতে চাই। সেই আমি নীরাকে একটা খুঁজে পেলাম, যে আমি যদি নীরাকে নিয়ে লিখি, ওনার যে ভাবনা, ওনার যে চিন্তা, সেটা আমি আমার মতন করে যদি চিন্তা করি, আমার মতন করে যদি দেখি, আমার চোখ দিয়ে দেখি, তাহলে কেমন হয় বলে আমি নীরাকে নিয়ে লিখতে শুরু করলাম। পেয়েছেন তার সেই অমৃতের সন্ধান? হ্যাঁ, আমি অমৃতের মায়াবী, আবার কখনো মানবী রূপেও আমি তাকে দেখেছি, আবার মায়াবীও বটে, দুটোই। সেই নীরা নিয়ে একটা কবিতা যদি আমরা একটু শুনতে পাই, সেটা আমরাও সার্থক করব আমাদের। এখন বর্ষাকাল, তো কবিতার নাম হচ্ছে এক বর্ষার রাত ও নীরা। বেশ, আমার স্বরচিত কবিতা, শুনি আমরা। আমার জন্য অনুভূতিহীন জোছনা রেখো, যেখানে আপেলের বাগানে গোলাপি ঠোঁটে অসংযমী খেলা চলে যায়, বাক্যহীন অক্ষরগুলো নীরবে দাঁড়িয়ে থাকে। পড়ন্ত বিকেলে রোদ্দুর হয়ে এসেছো, এলোমেলো ঝড়ে বিদ্যুৎহীন রাতে পাশে থেকো, সারা রাত বসে গল্প করব, কিংবা স্মৃতিরোমন্থনে গাঁথবো তোমায়। প্রচ্ছদে নীরার জন্য কবিতার পুঁথি, উজানে মাঝি নাও নিয়ে যায়, পূর্ণিমার চাঁদ ঝলসানো রুটির মতো লাগে। ভালোবাসা কবিতা হয়ে কেঁদে যায় আজীবন, কেউ বুঝেও বোঝে না, সবাই ব্যস্ত যে যার নিজের মতো। আকণ্ঠ মদ্যপানে পাহারা দেওয়া চৌকিদার জেগে থাকে বর্ষার রাতে, শুধু তুমি আমি আর কবিতা এক হয়ে মিশে যাই গভীর উষ্ণতার আবেগে। নীরার জন্য কবিতার গাঁথা শব্দ নীরবে থেকে যায়, বর্ষা ভেজা রাতে নীরার জন্য কলম চলুক, সবাই ঈর্ষা করুক আমার কবিতা আর নীরাকে। বাহ, আপনি এইমাত্র বললেন আপনি নীরাকে খুঁজে পেয়েছেন মায়াবী মানবী দুটো রূপে। এতে প্রকৃতির মধ্যে আপনি নীরাকে মানে ছুঁয়ে ছুঁয়ে চলে গেলেন এ প্রান্ত থেকে ও প্রান্তে। সত্যি মায়াময় জগৎ আপনার ভাবনা, আপনার সাধনায়। সুনীল গঙ্গোপাধ্যায় নীরাকে আপনি সন্ধান করে চলেছেন, পেয়েছেন অমৃত কুম্ভের সন্ধান আপনার সেই নীরাকে আপনার কবিতায়। আর এবার একটা বর্ষার কবিতা পড়ি। এটাও কি নীরা? না, এটা নীরা না, এটা শুধু বর্ষা। প্রকৃতি বর্ষা চলছে, আমাদের বর্ষা ঋতু, সেই বর্ষা বন্দনা। বর্ষণতম দিনে
কবিতার নাম বর্ষণতম দিনে, আমি কবি সুজিত সাধুখার। বর্ষণতম দিন, বর্ষণতম দিনে, বর্ষণতম দিন, বেশ। শহরের বর্ষণতম দিনে কাজে আত্মমগ্ন, যেখানে কল্পনার রং তুলি ছাড়িয়ে যায় রামধনু রঙে আকাশে। চারিদিকে লেগেছে বাতাসের দোলা, আষাঢ়ের আকাশে আজ মেঘের ভেলা। আমি চেয়ে দেখি ওই সুদূর পানে, বৃষ্টি ভেজা দিনে তুমি আসবে মনে। বিহঙ্গেরা লুকিয়ে আছে গাছের কোটরে, কি অপূর্ব শোভা চারিধারে। এমনও দিনে তুমি কাছে নাই প্রিয়, আসবে জানি এই আধার অবসানে। হাত ধরে কাছে ডেকে বলবে। বর্ষণতম দিনে, আমি কবি সুজিত সাধুখার লেখা। শহরের বর্ষণতম দিনে কাজে আত্মমগ্ন, যেখানে কল্পনার রং তুলি ছাড়িয়ে যায় রামধনু রঙের আকাশে। চারিদিকে লেগেছে বাতাসের দোলা, আষাঢ়ের আকাশে আজ মেঘের ভেলা। আমি চেয়ে দেখি ওই সুদূরের পানে, বৃষ্টি ভেজা দিনে তুমি আসবে বলে। বিহঙ্গেরা লুকিয়ে আছে গাছের কোটরে, কি অপূর্ব প্রাকৃতিক শোভা চারিধারে। এমনও দিনে তুমি কাছে নাই প্রিয়, আসবে জানি এই আধার অবসানে। হাত ধরে কাছে ডেকে বলবে, ভালোবাসি প্রিয়তম। বাহ, ধন্যবাদ। আসলে কবি সুজিত সাধু খাঁ তিনি কল্লোল যুগের কিছু কবিদের অনুসরণে তিনিও কিন্তু একটু প্রেমের সঙ্গে প্রকৃতিকে মিশিয়ে এক অন্য ঘরানার কবিতাকে তিনি ছুঁয়ে উপহার দিচ্ছেন এ প্রজন্মের বাঙালি কবিদের। আপনার কাছে আর একটা প্রশ্ন, এখন প্রচুর মানুষ কবিতা নিরন্তর লিখছে, এই সোশ্যাল মিডিয়াতে আমরা প্রচুর কবিতা দেখি, তার আমরা মাথা মুন্ডু বুঝি না, কখনো কখনো কঠিন ভাষার একটা শব্দের প্রচলন। আপনার মতে কি কবিতা তার মান বাড়ছে ক্রমশ, না তারা আস্তে আস্তে এলোমেলো হয়ে যাচ্ছে যে ছন্দ আমাদের ছিল ঘিরে? দেখো, আগে আমরা ছন্দের কবিতা পড়তাম এবং তার মধ্যে প্রকৃতি প্রেমকে ছুঁয়ে যেতাম। এখন যে কবিতাগুলো হচ্ছে তার বেশিরভাগই অনেকেরই মাথা মুন্ডু নেই এবং অনেকে ভালো লিখছে, ঠিক কথাই, কিন্তু কবিতার মান সেভাবে বাড়ছে না, দাগ কাটার মতো পারছি না এবং মানও সেরকম বাড়ছে না। তার এই প্রসঙ্গে দাঁড়িয়ে তাহলে এ প্রজন্মের কবিদের উদ্দেশ্যে আপনার বার্তা কি থাকবে? এ প্রজন্মের কবিদের উদ্দেশ্যে বার্তা হচ্ছে, আপনারা পড়ুন। এখন বেশিরভাগ জনই না পড়ে লেখা করছেন এবং বানান জ্যোতিচিহ্ন তার কোনো ধার ধারছে না। পড়াশোনা করতে হবে রীতিমতো এবং লিখতে গেলে তার মনের ভাবটাকে আসলে প্রকাশ করতে হবে। তো লিখলেই হবে না, তাদেরকে আরও পড়তে হবে, জ্ঞান আহরণ করতে হবে, জ্ঞান বাড়তে হবে। বাংলা সাহিত্যের জ্ঞানের ভাণ্ডারের আমরা খুব ক্ষুদ্র অংশই জানি। এটা একটা বিশাল একটা কি বলবো সাগরের মতো, আমরা একটা পুকুরের মতো একটা কোণে পড়ে রয়েছি। তো সেটাকে আমাদের আরও আহরণ করে এইভাবে কবিদেরকে আরও। কবি সুজিত সাধুখা একটা সুন্দর কথা তিনি বললেন, আমরা কবিতা লিখি বটে, কবিতা যাপন করি এবং সস্তা মিডিয়ায় নিজেদেরকে আপডেট করে কবি হওয়ার একটা সং মাখি বা রং মেখে সং করি, কিন্তু কবিতা পড়ার মধ্য দিয়ে কবি হওয়ার যে প্রেরণা পাওয়া যায় সেটা আমরা ভুলে এসেছি। তাহলে প্রথমে আমাদের কিন্তু পড়ার দিকে ধ্যান দিতে হবে। আমরা পড়তে থাকি এবং নিজের কবিতা লিখে যদি 7 দিন পরে আবারও পড়ি, দেখবেন সেখান থেকে অনেকগুলো শব্দ কেটে বাদ গিয়ে নতুন কয়েকটা শব্দ চলে এসছে। অবশ্যই তাহলে নিজেকে আরও আমরা রিফর্ম করতে পারি, মানে নতুন করে নিজেদের কবিতাটাকে নিজেরাই কারেকশন করতে পারি। কবিগুরু নিজেই তার লেখায় কাটাকুটি খেলায় বারবার তিনি নতুনত্বের ছোঁয়া দিয়ে গেছেন। অবশ্যই আমরা নিজেদের সবসময় মডিফাই করতে পারি, কেননা আমরা মনে করি এর থেকে আরো ভালো লিখতে পারবো, এই লেখাটাকে আরো উন্নত করতে পারবো। সুতরাং সেটা চেপে রেখে কদিন পরেই আবার যদি দেখি পড়ি, আমরা নিজেরা আবার সেটাকে নিজেরাই সারিয়ে তুলতে পারি। একটা নতুন দিক আমরা পেলাম এবং তিনি বার্তা দিলেন এই প্রজন্মের কবিদের কাছে। বিটু বাংলার আজকের আমাদের স্টুডিওতে এসে তাকে অনেক অনেক আরো দু একটা কবিতা পড়তে। হ্যাঁ, আরেকটা কবিতা হলে শুনে নিই। রবীন্দ্রনাথ ও সূর্য কবিতার নাম, ঠিক আছে, আমার স্বরচিত কবিতা। এটা 2011 সালে যে বইটা বেরিয়েছিল তাতে প্রকাশিত হয়েছিল। রবীন্দ্রনাথ, তুমি সূর্য হয়ে গেছো, তোমার কাছে যেতে ভয় হয়, তোমার কিরণ অজস্র আলোকমালায় গেঁথে আমার কলমকে বেষ্টন করে রাখে। মনে হয় আমি দূর হতে ছুঁয়ে দেখি তোমায়, কিন্তু তোমার অগ্নিবলয় সীমাহীন বাঁধ, অজস্র লেখনীমালার স্রোতের নগণ্য আমি, আলোকিত তারার মতো সকলে বেষ্টন করে আছে তোমায়। তুমি সূর্য হয়ে জ্বলছো এক উন্মুক্ত আকাশে,
রবীন্দ্রনাথ তুমি সূর্য হয়ে গেছো। তোমার উত্তাপ একটু ধার দেবে রবীন্দ্রনাথ? তুমি লিখেছো, পড়িয়েছো, গাইয়েছো, কাঁদিয়েছো, তুমিই পারো একমাত্র সূর্য হতে রবীন্দ্রনাথ। কবিগুরু, বিশ্বকবি, রবি ঠাকুর উপাধিতে ভূষিত তুমি, সূর্য হতে পারো তুমি। অদ্বিতীয় সেই সূর্য, হাজার আলোকবর্ষ ধরে উজ্জ্বল হয়ে থাকুক এক নাম রবীন্দ্রনাথ। কোটি কোটি মাইল দূরে থাকলেও তুমি আমাদের ঘরের কাছের মানুষ রবীন্দ্রনাথ, সূর্য হয়ে গেছো। বাহ। এবারে আমার আর দুটো কবিতা, যে দুটোতে আমি পুরস্কার পেয়েছিলাম, সেই দুটো কবিতা আমি একটুখানি ছোট ছোট কবিতা খুবই আমি একটু পড়ে শোনাচ্ছি। সেই কবিতা প্রেমের কবিতা। প্রথমটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, ঠিক আছে? এটাতে আমি যেখানেই বলেছি অনেক পুরস্কার পেয়েছি। তো বলছি ভ্যালেন্টাইন্স ডে। আজ সকালটা তোমার জন্য, নদীর জলে হাজার মাইল সাঁতার দিতে পারি শুধু তোমার জন্য। আজ ভ্যালেন্টাইন্স ডে। তোমার চোখে চোখ রেখে বসতে পারি, এক আকাশ তারা এনে দিয়ে তোমার ঠোঁটে ঠোঁট রাখতে পারি আজীবন। আজ ভ্যালেন্টাইন্স ডে। আজ বসন্ত, সোনা রোদ গায়ে মেখে তোমায় নিয়ে কাটাতে পারি সারা দিন। রাত্রে নিশ্চিন্তে ঘুমাতে পারি একরাশ স্বপ্ন নিয়ে। আজ ভ্যালেন্টাইন্স ডে। তোমায় খুঁজে ফিরি ইউক্যালিপটাসের বাগানে, ফোঁটা ফুলের রূপে তোমায় দেখি। এক চিলতে রোদ নিয়ে আজ আসবে তুমি, অপেক্ষায় আছি আজ ভ্যালেন্টাইন্স ডে। বাহ। মানে বাঙালি সেই ভালোবাসার দিন 14ই ফেব্রুয়ারিকে আজকের খুব লালন করে, সেটাকে তিনি তার কবিতায় যাপন করলেন। শুনে নিই আপনার আর একটা ছোট্ট একটি কবিতা, আমাদের যেটুকুনি সময় আছে। অবশ্যই। এটাও একটা প্রেমের কবিতা। অ্যাকচুয়ালি এই বইটার নামই প্রেমের সুখ অসুখ। তা প্রেমের কবিতাই আছে 90 ভাগ, দু একটা এদিক ওদিক কবিতা আছে। তো প্রেমের সুখ অসুখের থেকে এখন সুখের পর্বে চলেছি। হ্যাঁ। এখন মধ্যরাত। বেশ। এখন মধ্যরাত, হয়তো তোমার বুকের আঁচল গেছে সরে, কাঁচা ঘুমে উঠে পিছুটি চোখে আমারই চিঠি পড়ছো। বরফের হৃদয়ে তৃষিত সেতারের তান শুনছো। আমি নির্জনে সাক্ষী রইলাম। কেন কাটাবে নিছক অপেক্ষায় কতদিন? সবাই ঘুমিয়ে আছে যে যার ঘরে। এসো গল্প করে কাটাই বাকি রাতটা। জ্যোৎস্নার চাঁদে তোমার মুখটাই দেখে কাটিয়ে দেবো সারাটা জীবন। এবার ঘুমাবো বলে তুমি কাঁধে মাথা নোয়াবে, ভালোবাসার ঠোঁট হয়ে নাববে এ মধ্যরাতে। এ মুহূর্ত তোমার, এ উপহার তোমার, অদেখা অপরিচিতা প্রেমিকা, এখন মধ্যরাত। বাহ বাহ বাহ, সুন্দর শুরু এবং সুন্দর। হ্যাঁ, আপনি তো অনেক পুরস্কার পেয়েছেন, তার মধ্যে উল্লেখযোগ্য কিছু পুরস্কারের কথা যদি আপনি আমাদের বলেন। আমি উল্লেখযোগ্য পুরস্কার বলতে রূপসী বাংলা সাহিত্য পুরস্কার আমি পেয়েছি 2011 সালে। এটা মানে ওই এই রিয়া ইন্ডিয়া এবং আনন্দবাজারের তরফ থেকে এটা যৌথ উদ্যোগে দেওয়া হয়েছিল। তারপর বঙ্কিমচন্দ্র স্মৃতি পুরস্কার, আজকে পেলাম কালিদাস সম্মান স্মৃতি পুরস্কার। এছাড়া স্বামী বিবেকানন্দ স্মৃতি পুরস্কার। এরকম অনেক, আমার সব কিছু মনে নেই এই মুহূর্তে, অনেক পুরস্কার আমি পেয়েছি। এবং আমার বাড়িতে শোকেস ভর্তি রয়েছে, সবাই দেখে ওটা, যে এটা আমার খুব গর্বের বিষয়। বলতে পারি সার্থক জন্ম আমার, কবি হয়ে জন্মেছে এই দেশে। অবশ্যই। এবং এই পুরস্কারগুলো দেখে আপনাকে বোধহয় কবির দলে একটা জায়গা আপনি ক্রমশ আস্তে আস্তে পৌঁছচ্ছে। এবং সাহিত্য জগতে এত মানুষের কাছ থেকে ভালোবাসা পাই, এত ডাক পাই। আমি যেহেতু সময় দিয়ে উঠতে পারি না, শনি রবিবার ছাড়া আমার সময় হয় না অ্যাকচুয়ালি, তো অন্য বহু অনুষ্ঠান আমাকে ছেড়ে দিতে হয়। সাহিত্যর অনুষ্ঠান সেটা জানে প্রজ্ঞা, জানে আমার বন্ধু প্রজ্ঞা জানে যে আমি শনি রবিবার ছাড়া যেতে পারি না। তো এটা একটা বড় কথা। আর আমার জীবনের মাইলস্টোন কী বলতো, 2020 সালে যখন এটা হলো না, কোভিড সিচুয়েশানটা হলো, সেই থেকে অনেক এই সাহিত্য পত্রিকাগুলো গজাতে লাগলো এবং তারা তো আর তখন অনলাইনে সমস্ত কিছু করতে লাগলো। সেই সময় থেকে মানে এটা ভাস্ট প্রচারটা পেলো। তার আগে আমরা লিখতাম কিন্তু ডায়েরির পাতায় চাপ্পা থাকতো, অনেক পাণ্ডুলিপি ঘরে পড়ে রয়েছে। হ্যাঁ, সেগুলো মর্যাদা পেলো কোভিডের অলস সময়টা কাজে লাগে। হ্যাঁ, এখন মেনলি অনলাইনে লেখা হয়, সব কিছু অনলাইন প্ল্যাটফর্মে লেখা হয়। আমরা তো মোবাইলে টিপে টিপে অভ্যস্ত, ওতেই এখন লেখাটা হয়। আর খাতা কলমে লেখাটাই সেটা কিন্তু তার আগে হতো এবং সেটার মর্যাদা অনেক ছিল, পাণ্ডুলিপি যেটা বলে। তো তারপর থেকে এইভাবেই চলছে আর কি।
যাক, আজকের কথায়, গল্পে, আড্ডায়, আলাপচারিতায় সুজিত সাধুকা বিটু বাংলার স্টুডিওতে আমরা শুনলাম তার কবি জীবনের নতুন কিছু যাপন কথা, তার সুন্দর জার্নির ইতিহাস, তার অনেক সম্মাননা এবং তার সাহিত্য চর্চার জীবন আরও সুন্দরভাবে প্রতিফলিত হোক বাংলার সাহিত্যের আকাশ। আর নীরাকে নিয়ে গবেষণা চলছে, নীরাকে নিয়ে আরও লেখা চলবে। তো এটা আমি সবার কাছে বিটু বাংলা চ্যানেলের মাধ্যমে বলতে চাই যে নীরাকে আমি একটা অন্য আঙ্গিকে নিয়ে যেতে চাইছি, যেটা সুনীল গঙ্গোপাধ্যায় আমার গুরুদেব উনি করে গেছিলেন, সেটাকে আমি আরও এগিয়ে নিয়ে যেতে চাইছি। নতুন করে নীরা পার্ট 2 সবাই পড়লে আমি ভালো লাগবে। বেশ, আমরা অপেক্ষায় থাকলাম সেই নীরাকে খোঁজার জন্য। অনেক অনেক ভালো থাকবেন আপনারা সবাই। আচ্ছা, অনেক অনেক ভালো থাকবেন আপনারা সবাই। সকলের সুখ সমৃদ্ধি এবং আপনার সুস্থ জীবন। নমস্কার দাদা আপনাকেও, নমস্কার প্রজ্ঞাকেও। ঠিক আছে, সবাই।